লোকে যখন এই শাসন আর শোষণ প্রতিষ্ঠা পায় তখন সংঘাত অনিবার্য। আর ত্যাগের চাবুক তখন সংঘাত আর সহিংসতাকে উস্কে দেয়। নতুন প্রজন্মের ত্যাগ দর্শন আর এর থেকে মুক্তির পথ তাহলে কি? অস্বীকার করার উপায় নেই, এই প্রজন্মের একটা দিকভ্রষ্ট অংশ সোশ্যাল মিডিয়ায় ট্রল, ব্যঙ্গ, বিদ্রুপ আর মিমকে খুব সূক্ষ্মভাবে ট্যাগিংয়ের মাঝে যোগ করে ফেলেছে এবং সেগুলো খুব উপভোগ্যও বটে। ফলে এই প্রজন্মের ভাবভঙ্গি, চলন বলন বোঝা খুবই জরুরি, আর তাদের বুঝতে হবে গভীরভাবে। আর তা না পারলে এই রোগ থেকে আপাতত মুক্তির পথ নেই। আজ তাহলে এ পর্যন্তই। ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পর গণমাধ্যমের পর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ না থাকলেও বাংলাদেশের সাংবাদিকতা নতুন নতুন সংকটের মুখে পড়ছে। এ অবস্থায় সত্য প্রকাশে সংবাদ মাধ্যমের ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি বাড়ছে গণমাধ্যমের উপর প্রকাশ্য অপ্রকাশ্য হুমকি। এমনই এক বাস্তবতায় ২৪ ঘন্টা সংবাদ মাধ্যম হিসেবে ফিরে আসছে চ্যানেল ওয়ান। এখন ডেফিনেটলি চ্যালেঞ্জ আগের চেয়ে অনেক বেশি। এখন চ্যালেঞ্জ বেশি কারণ এখন চ্যানেল বেশি, টেকনোলজির পাশাপাশি আমাদেরকে কন্টেন্ট নিয়েও চিন্তা করার একটা সময় এসেছে। কারণ এত বেশি প্রতিযোগিতা, আপনি যত ভালো কন্টেন্ট দিবেন তত বেশি আপনি সেটার রিটার্নটা পাবেন। দেশে এবং বিদেশে সবকিছুই সব সংবাদ মাধ্যম তুলে ধরে যার যার মতো করে। কে কতটা আকর্ষণীয়ভাবে বিশ্বাসযোগ্য উপায়ে জনগণের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে সেই জিনিসটা তুলে ধরছে।
অন্যদের চেয়ে আমরা এই জায়গাটাতে বেশি মনোযোগী হব, যাতে করে আমাদের সব সংবাদ পাঠকের কাছে, দর্শকের কাছে, মানুষের কাছে গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য এবং আকর্ষণীয়। মেইন স্ট্রিম মিডিয়া হিসেবে আমাদের প্রথম দায়িত্ব, প্রথম চ্যালেঞ্জ হচ্ছে মানুষকে আস্থায় নিয়ে আসা, কনফিডেন্সে নিয়ে আসা এবং তাকে তথ্য সমৃদ্ধ, বস্তুনিষ্ঠ যে সংবাদে আসলে চ্যালেঞ্জ করার উপায় নেই, যেগুলো হচ্ছে সত্যতার এবং বস্তুনিষ্ঠতার সব ধরনের মাপকাঠির মধ্য দিয়ে উত্তীর্ণ, সেই সংবাদটাকে মানুষের কাছে বা সেই কন্টেন্টটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই যে যাত্রাটা শুরু হয়েছিল 2006 সালের 24 জানুয়ারি এবং এটা হঠাৎ করেই ছন্দপতন হয় 2010 সালে। চ্যানেল ওয়ানের নাটক, চ্যানেল ওয়ানের নিউজ, এগুলো নিয়ে কোনো ধরনের কোনো বিতর্ক, কন্ট্রোভার্সি ছিল এরকম কেউ কখনো বলতে পারবে না। এবং পেশাদার বলতে যা বোঝায় সেই পেশাদারিত্ব বজায় রেখে কিন্তু চ্যানেল ওয়ান তখন টিকে ছিল। এতগুলো চ্যানেলের মধ্যে চ্যানেল ওয়ান কেন দেখবে? কি আছে চ্যানেল ওয়ানের মধ্যে? এটা আছে আমাদের লিগেসি আছে, ঋণ আছে, আমরা একটা দীর্ঘ সময় পর আবারও সামনে আসছি, ফলে আমাদেরকে এই চ্যালেঞ্জগুলোকে উতরাতেই হবে। সে উতরানোর জায়গা থেকেই আমরা যে বিষয়টাকে সর্বপ্রথম গুরুত্ব দেব সেটা হচ্ছে আমাদের বস্তুনিষ্ঠতা। অথবা টুইস্ট করা নিউজ, অথবা যা নয় পাবলিক খাবে এই কথা বলে কোনো কিছু জুড়ে দিয়ে আর কোনো কিছুর ভিউ বাড়ানোর ইস্যুস, এগুলো আমরা জ্ঞানত করব না। সাংবাদিকতার একদম মৌলিক কথা হচ্ছে যে আপনি যে কোনো তথ্য পেলেই সেটা প্রচার করতে পারেন না। যেই তথ্য বা যেই খবর প্রচার করলে সমাজের অনিষ্ট হবে, সমাজে কুপ্রভাব পড়বে, দেশের জন্য, দেশের নিরাপত্তার জন্য হুমকি হবে, সে ধরনের তথ্য আপনি প্রচার করতে পারেন না। এইটা একটা সম্পাদকীয় নীতির অংশ হওয়া উচিত। চ্যানেল ওয়ান এই বিষয়টাকে অনেক গুরুত্বের সাথে নেবে। বিশ্বাসযোগ্যতা, বিশ্বস্ততা এবং শুদ্ধতার জন্য AI জেনারেটেড যেসব কন্টেন্ট, সেগুলো যাতে মানুষকে বিভ্রান্ত না করে, সামাজিক মাধ্যমে যেসব গুজব, অপপ্রচার, অপতথ্য, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন থাকে, সেগুলো যাতে মানুষকে ক্ষতিগ্রস্ত বা বিভ্রান্ত করতে না পারে, সেই জায়গায় গণমাধ্যমের একটা ভূমিকা থাকা উচিত। আমরা চ্যানেল ওয়ান সেই ভূমিকাটা করব। যত গভীরে যাবেন তত আসলে সত্য আপনার সামনে উন্মোচিত হবে, সেই প্রবাদটা আপনার সামনে সত্য হবে, কেঁচো করতে গিয়ে সাপ বেরিয়ে আসবে। ফলে আমরা ইনভেস্টিগেটিভ শো করব। ইনডেপথ স্টোরি বলতে যা বোঝায়, দর্শক যেটা দেখতে চান, কোনো বিষয়ের আদ্যপান্ত, কোনো কাটসাট না, সেটি পেশাদারিত্বের যেভাবে উপস্থাপন করা যায় আমরা করব ইনশাল্লাহ। এবং সেই বিষয়ে কোনো কম্প্রোমাইজ হবে না এবং সেই চেষ্টাটা আমাদের আছে। 17 বছর আগের যে টেকনোলজি ছিল আর এখনকার যে টেকনোলজির ভিতরে রাতারাতি ডিফারেন্স। সেম ওয়েতে চ্যানেল ওয়ানেরও ইকুইপমেন্টের ব্যাপক পরিবর্তন আসছে। সো বাংলাদেশে আমরা ফার্স্ট টাইম কমপ্লিট 4K টিভি চ্যানেল করতে যাচ্ছি। আমরা যে ক্যামেরার কোডেকগুলো ইউজ করতেছি এগুলো অনেক এফিশিয়েন্ট কোডেক ইউজ করতেছি। কোডেকগুলো ইউজ করলে যেটা হয়, পিকচারের পিক্সেলগুলো অনেক বেটার আসে এবং কম্প্রেশন অনেক কম জায়গায় অনেক ভারী কন্টেন্ট নিয়ে রাখা সম্ভব। যারা ইউটিউবার আছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা কন্টেন্ট নিয়ে কাজ করেন, তারাও কিন্তু এক ধরনের প্রতিযোগী, কারণ তাদের মধ্যে অনেকে অনেক ভালো ভালো কন্টেন্ট নিয়ে কাজ করছেন। সো ওই প্ল্যাটফর্মগুলোও কিন্তু কাউন্টেবল। এখন মানুষজনের ব্যস্ত জীবন, তারা যখন যেখানে থাকছেন হাতের কাছে সবকিছু পেয়ে যাচ্ছেন। তো সেই জায়গাটায় কিন্তু প্রতিযোগিতা অনেক বেশি, টেলিভিশনের চেয়ে সোশ্যাল মিডিয়াতে বা অনলাইন প্ল্যাটফর্মে প্রতিযোগিতা অনেক বেশি। কাজে কন্টেন্ট নিয়ে কাজ করার ক্ষেত্রে আমরা অবশ্যই দর্শকদের কাছে এবার অনেক বেশি প্রতিশ্রুতিবদ্ধ। সঠিক তথ্য ও যৌক্তিক বিশ্লেষণ তুলে ধরার সর্বাত্মক চেষ্টা করব আমরা। ব্যক্তি, গোষ্ঠী বা দলীয় স্বার্থ নয়, দেশের স্বার্থ, জনগণের স্বার্থ তথা জাতীয় স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিব আমরা। বাংলাদেশে আপনি জানেন স্টারলিংকটা ওপেন করেছে, প্লাস বাংলাদেশে এখন কিন্তু টেকনোলজি অনেক ডেভেলপ করেছে। তো এই টেকনোলজিটাকে আসলে আমরা ইউটিলাইজ করে গ্রামগঞ্জ থেকে শুরু করে যে কোনো জায়গায়, ইভেন নট অনলি বাংলাদেশ, সারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আমরা দর্শকদের কাছে আমাদের চ্যানেল অন্তর পৌঁছে দিতে পারবো।
চ্যানেল ওয়ান যখন 2006 সালে প্রথম যাত্রা শুরু করে তখন বলা হয়েছিল এটা অমুক দলের, অমুক ব্যক্তির, অমুক গোষ্ঠীর চ্যানেল। কিন্তু আমরা যা কাজ করেছি, আমরা যে সংবাদ প্রচার করেছি, আমরা যে ধরনের আপনার অনুষ্ঠান সম্প্রচার করেছি, তাতে কিন্তু মানুষের সেই ভুল ভেঙেছে। তখন মানুষের যেরকম ভালোবাসা আমরা পেয়েছি, এখন এসেও কিন্তু যখন রিব্র্যান্ডিং হচ্ছে অল্প অল্প করে, মানুষজন কিন্তু আমাদেরকে ওভাবেই দেখছে। রিপোর্টাররা যখন যায়, আমরাও যখন বাইরে যাই, চ্যানেল ওয়ানের যখন গাড়িটা দেখে, সবাই কিন্তু আমাদের গাড়ি থামিয়েও জিজ্ঞেস করে চ্যানেল ওয়ান আবার আসছে, কবে আসবে। কিন্তু একটা জেনারেশন আছে আমরা জানি যে যারা চ্যানেল ওয়ানটা দেখে নাই এবং তারা এখন কিশোর, তারা হয়তো বা কেউ কেউ যৌবনেও পদার্পণ করেছেন, তাদের কাছে এই নামটা নতুন, তো তাদের কাছেও আমাদের পৌঁছাতে হবে। বাংলাদেশে আমাদের এখানেই বলবো আরও 10টা-11টা নিউজ চ্যানেল আছে, বাইরে তো আছেই কন্টেন্ট, এবং যারা সোশ্যাল মিডিয়াতে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে কাজ করেন, যারা ইউটিউবার আছে, সেক্ষেত্রে আমার মনে হয় নিউজ চ্যানেল হিসেবে প্রতিযোগিতাও অনেক বেশি, আবার চ্যালেঞ্জও বেশি। সংবাদ মাধ্যমের প্রথম দায়িত্ব হচ্ছে মানুষকে তথ্য জানানো, টু ইনফর্ম। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে টু এডুকেট, মানুষকে শিক্ষিত করা। তৃতীয় দায়িত্ব হচ্ছে টু এন্টারটেইন, মানুষকে বিনোদিত করা। এবং চতুর্থ দায়িত্ব হচ্ছে টু পারসুয়েট, মানুষকে প্রভাবিত করা। আমরা বাকি 3টা দায়িত্বের ব্যাপারে সচেতন থাকবো, শুধুমাত্র তথ্য জানানোর মধ্যে আমাদের কাজ সীমাবদ্ধ থাকবে না। চ্যানেল ওয়ান সম্ভাবনার কথা বলে। ক্ষমতাকে সবসময় চ্যালেঞ্জ করা, ক্ষমতাকে প্রশ্ন ছুড়ে দেয়া, মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলা, নিপীড়িত মানুষের হয়ে কথা বলা, সেই চেষ্টাটুকু আমি করেছি। তিনি দলকানা না হয়ে সাংবাদিকতা এবং তার ব্যক্তি মতাদর্শ দুটিকে যদি আলাদা করে রাখতে পারেন, সেক্ষেত্রে আসলে সাংবাদিকতা কখনোই প্রশ্নবিদ্ধ হবে না। মানুষের কাছে কত সহজভাবে পৌঁছানো যায়, একটা রিপোর্টকে কত সহজভাবে তাদের ভাষায় তাদের কাছে পৌঁছানো যায়, নতুবা এই যে মেইন স্ট্রিম সাংবাদিকতা এবং সোশ্যাল মিডিয়ার যে এক ধরনের দ্বন্দ্ব কিংবা দূরত্ব, সেটি কোনোভাবেই আসলে মেটানো সম্ভব হবে না। ওই সময় যতগুলো টেলিভিশন ছিল তার মধ্যে চ্যানেল ওয়ান চেষ্টা করেছে একেবারে প্রকৃত সাংবাদিকতা যেটি, সেটি করবার জন্য, সত্য বলবার জন্য। সেই জায়গাতে গণমাধ্যমেও সেই সংস্কারটুকু হোক, প্রশ্নবিদ্ধ সাংবাদিকতা না হোক আর বাংলাদেশে। অনুসন্ধানী প্রতিবেদনের ক্ষেত্রে যে জটিলতার জায়গা রয়েছে, এখানে মূলত একটি পক্ষ, অর্থাৎ প্রভাবশালী যে পক্ষ, তারা যখন ক্ষতিগ্রস্ত হয় ওই সংবাদের মাধ্যমে, তারা এক ধরনের বিভ্রান্তি ছড়ায় কিংবা এক ধরনের দাবি করে যে অন্য আরেকটি পক্ষ তাদের বিরুদ্ধে এই সংবাদটি করেছে। যখন এ ধরনের প্রতিবেদন করা হয় তখন প্রত্যেকটি পক্ষের কাছে গিয়ে জবাবদিহিতা করা হয়। একই সঙ্গে যেসব তথ্য আমাদের হাতে আসে সেই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্যও আমরা সর্বোচ্চ চেষ্টা করি এবং পূর্ণাঙ্গভাবে নিশ্চিত হওয়ার পরই মূলত এ ধরনের প্রতিবেদন করা হয়। ফলে বিভিন্ন পক্ষ যারা দুর্নীতির সঙ্গে জড়িত তারা নানা ধরনের প্রশ্ন তুলতে পারে, তবে সংবাদের বস্তুনিষ্ঠতা এর মধ্যে দিয়ে কিন্তু কখনোই ক্ষতিগ্রস্ত হয় না। প্রযুক্তি নির্ভর সেবা বিশ্বজুড়ে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। অন্যদিকে তথ্য প্রযুক্তির অপব্যবহারও বেড়েছে। অনলাইনে সহিংসতার শিকার ব্যক্তিদের বেশিরভাগই নারী। সারা বিশ্বে প্রতি 3 জনে 2 জন নারী প্রযুক্তিগত সহিংসতার শিকার। বাংলাদেশে এই হার 89%, আর 75% ভুক্তভোগী নারী কোনো আইনি ব্যবস্থাই নেন না, এমনকি এ ব্যাপারে পরিবারকেও জানাতে চান না। অর্ধেক জনসংখ্যাকে অনলাইনে অনিরাপদ রেখে দেশের অগ্রগতি কি সম্ভব? এই সংকট মোকাবিলায় আমাদেরই বা করণীয় কি?
আমরা একটি সুসংবাদ দেওয়ার জন্য আজকে এখানে আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। যে সুসংবাদের পিছনে আছে দীর্ঘ 16 বছরের একটি বেদনার গল্প। আপনারা জানেন 2006 সালে 24শে জানুয়ারি তথ্য বিনোদনের বিচিত্র সমাহার নিয়ে আত্মপ্রকাশ করে চ্যানেল ওয়ান। শুরু থেকেই আমরা দর্শকদের চাহিদা বিবেচনার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণ ও জনরুচির বিষয়টি মাথায় রেখেছি। ক্ষমতাকে প্রশ্ন করাই যে গণমাধ্যমের প্রধান কাজ, আমরা শুরু থেকেই সেই নীতিতে অটল ছিলাম। যে কারণে ওই সময় চ্যানেল ওয়ানকে অনেক প্রভাবশালীদের বিরাগ বাজানো হতে হয়েছিল। মূলত সংবাদের এই দলনিরপেক্ষতা এবং নৈতিকতার প্রতি অবিচল অবস্থানই চ্যানেল ওয়ানকে খুব দ্রুত দর্শকপ্রিয় করে তোলে। সেই সাথে উন্নত প্রযুক্তির কারণে ঝকঝকে ছবি ও রুচিশীল অনুষ্ঠানও চ্যানেল ওয়ানের জনপ্রিয়তার বড় ভূমিকা রাখে। কিন্তু সম্প্রচার শুরুর 4 বছরের মাথায় 2010 সালের 27শে এপ্রিল সন্ধ্যা 6:45 অর্থাৎ 7টার সংবাদ শুরুর ঠিক আগ মুহূর্তে চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। চ্যানেল ওয়ান বন্ধ করে দেওয়ার পিছনে ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসা। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা হাইকোর্টে আবেদন করি, কিন্তু আবেদনটি খারিজ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় ধরে চলে সম্প্রচারের অধিকার ফিরে পাওয়ার লড়াই, কিন্তু সরকারের রক্তচক্ষুর সামনে পুরো রাষ্ট্রযন্ত্র অসহায় হয়ে পড়ে। ফলে এই অনিশ্চিত গন্তব্যের দিকে যাত্রা করে চ্যানেল ওয়ান। 24শে জুলাই অভ্যুত্থানের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও শুরু হয় চ্যানেল ওয়ান সম্প্রচারের অধিকার ফিরে পাওয়ার লড়াই। অবশেষে এই লড়াইয়ে আমরা সফল হই। চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC 2010 সালে যে সিদ্ধান্ত দিয়েছিল, গত বছরের 24শে ফেব্রুয়ারি তা স্থগিত করে আপিল বিভাগ। এর ফলে চ্যানেল ওয়ান সম্প্রচারে আইনি বাধা দূর হয়। এটা ফিনিক্স পাখির গল্পের মতো, যে তার ছাই ভস্ম থেকে পুনরায় জন্ম নেয়। চ্যানেল ওয়ানের সত্যি পুনর্জন্ম হয়েছে। 16 বছর অন্ধকার দূর করে আমরা ফিরে আসছি। আগামীকাল 27শে এপ্রিল সোমবার সন্ধ্যা 6:57 পুনরায় বাণিজ্যিক সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান। 27শে এপ্রিল বেছে নেওয়ার কারণ হলো 16 বছর আগে ঠিক এই দিন এই ক্ষণে চ্যানেলটি বন্ধ করা হয়েছিল। অর্থাৎ যেই দিন যেই ক্ষণে বন্ধ, সেই দিন সেই ক্ষণেই আবার ফিরে আসা। পুনঃযাত্রায় চ্যানেল ওয়ান আরো আধুনিক, আরো গতিশীল। প্রথম দফায় চ্যানেল ওয়ান ছিল একটি মিক্সড চ্যানেল, কিন্তু এবার চ্যানেল ওয়ান আসছে নতুন পরিচয়ে 24 ঘন্টা সংবাদ চ্যানেল হিসাবে। আগের যাত্রায় আমরা আমাদের সংবাদে যেরকম দলনিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও সাহসের ছাপ রেখেছিলাম, এবং যে কারণে চ্যানেল ওয়ান দর্শকপ্রিয়তার শীর্ষে ছিল, এবার সেই একই পথে হাঁটবো আমরা। কোনো ধরনের দলীয় আনুগত্য আমাদের সংবাদে স্থান পাবে না। সংবাদের ক্ষেত্রে আমরা থাকবো পেশাদার। সংবাদটি কার পক্ষে গেল কিংবা কার বিপক্ষে, সেটি আমাদের বিবেচনা নয়। আমাদের প্রধান বিবেচ্য সংবাদের শুদ্ধতা। দলমতের ঊর্ধ্বে উঠে আমাদের সংবাদকর্মীরা স্বাধীনভাবে কাজ করবেন। আমরা অতীতে যেমন কারো কাছে মাথা নত করিনি, এখনো ভবিষ্যতে ইনশাল্লাহ করব না। যে আমাদের দেশে আসলে অর্থনীতির প্রাণ হচ্ছে আমাদের ব্যবসায়ীরা, এবং তারা সাধারণত চ্যানেলের সাথে যুক্ত থাকেন এবং তারা বিজ্ঞাপনও দেন। কিন্তু এই যখন একটা অস্বাভাবিক সরকার মাঝে মধ্যে চলে আসে, যেমন 111 ধরি বা পরবর্তী, তো তখন সবার আগে ব্যবসায়ীদের উপরে আঘাতটা আসে। ব্যবসায়ীদের চরিত্র হনন সবার আগে শুরু হয়, এবং এগুলি চ্যানেলের মাধ্যমে শুরু হয়। আমার প্রশ্নটাই হচ্ছে যে নিরপেক্ষতা এবং সততার যেই আমি দাঁড়ায় থাকা, সেই জায়গাটায় চ্যানেল ওয়ান আগামী দিনে কতটুকু রক্ষা করবে? বিনিয়োগ তো ব্যবসায়ীরাই করবেন, এবং অন্য চ্যানেলের কথা আমরা বলবো না। চ্যানেল ওয়ানে যারা বিনিয়োগ করেছেন তারা কখনোই সংবাদের ব্যাপারে কোনো রকমের হস্তক্ষেপ
আগেও করেননি, এবারও করবেন না, সেই প্রতিশ্রুতি ওনারা দিয়েছেন। কিছুক্ষণ আগে জনাব ব্যবস্থাপনা পরিচালকও এই কথা বলেছেন। ফলে আমাদের যারা বিনিয়োগকারী, আমাদের যারা উদ্যোক্তা, আমাদের যারা কর্তৃপক্ষ, তারা সবসময় স্বাধীন সাংবাদিকতা করার সুযোগ দিয়েছেন এবং এবারও দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা নিশ্চিত আমরা আগের মতোই স্বাধীনভাবে সাংবাদিকতার কাজটি করতে পারব। আমরা কিন্তু এরই মধ্যে মামুন ভাই বলেছেন যে ছাই ভস্য থেকে আবার পুনর্জন্ম হচ্ছে আমাদের। ফলে একটা দীর্ঘ প্রক্রিয়া, আইনি লড়াই শেষ করে একটা চ্যানেল একটা শূন্য থেকে আবার গড়ে তুলতে যেটুকু সময় লাগে তার চেয়ে কম সময় নিয়েছে। আমি কাজ করি গ্রিন টিভিতে। আমার একটা প্রশ্ন হচ্ছে, প্রতিযোগিতামূলক মিডিয়া তো এখন চলছে, একটা মিডিয়া প্রতিযোগিতা করে টিকে থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা নিজেদের অবস্থান কিভাবে আলাদা করবে মিডিয়া, এটা একটু আমি জানতে চাই। কিছুটা ধারণা দিয়েছেন মাননীয় ব্যবস্থাপনা পরিচালক। কাল থেকে যখন চ্যানেল ওয়ান আবার পুনর্যাত্রা শুরু করবে, চ্যানেল ওয়ানের পর্দায় তার প্রমাণ আপনারা পাবেন। কিভাবে আমরা অন্যদের চেয়ে আলাদা হব, কিভাবে সাংবাদিকতার শুদ্ধতা বজায় রাখবো, সেই বজায় রাখার সর্বোত্তম চেষ্টা করব, তার প্রতিফলন নিশ্চয়ই আমাদের পর্দায় পড়বে। সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনারা 16 বছর পরে এসেছেন, এখন ডিজিটাল যে মিডিয়া দাঁড়িয়েছে, এটার অনেক সব টেলিভিশনে এটা আলাদা একটা প্ল্যাটফর্মই হয়ে গেছে। এই জায়গার চ্যালেঞ্জটা কতটা দেখছেন, চ্যালেঞ্জ কিভাবে নেবেন আর কি পদক্ষেপ রয়েছে একটু বলবেন। ধন্যবাদ। আমরা কিন্তু এক লাইনে আসলে বলে দিয়েছি যে শুদ্ধতাই আমাদের লক্ষ্য। সো আমরা যে ধরনের কন্টেন্টই করি না কেন, সবগুলো কন্টেন্টের মূলেই থাকবে যে আমরা শুদ্ধভাবে, সুন্দরভাবে, প্রকৃতভাবে এবং যেটা রিয়েল তথ্য সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করব। সেই জায়গায় কাজ করে যাচ্ছি। আর ডিজিটাল প্ল্যাটফর্মের কথা বলছিলেন, এখন তো আসলে টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এগুলো আলাদা করার কিছু নেই। যে যখন যে অবস্থায় থাকছে সেই অবস্থায় তারা আমাদের সাথে যুক্ত হতে পারবে। সো আমরা এমন কোনো প্ল্যাটফর্ম বাদ দিতে চাই না। একজন মানুষও যদি হয় যে এক্সে আছে, আমার টিকটকে থাকে, সেখানেও যেন আমাদেরকে পায়, সেই লক্ষ্য নিয়ে আসলে কাজ করছি। আর আমাদের যে টিম আছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই চেষ্টা করছি, সবাই পুরনো যারা আছে সেই সাথে নতুন যারা যুক্ত হয়েছেন, কারো অনুভূতি কোনো অংশে কম এটা বুঝতে পারি না আমরা, তার মানে তাদের অনুভূতিগুলো আমাদের সমান। সেই জায়গা থেকে পুরোটা দিয়ে সবাই চেষ্টা করছে। একটা চ্যানেলকে গ্রাসরুট লেভেলে পৌঁছে দেওয়ার জন্য বিশ্বকাপ একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট। চ্যানেল ওয়ান বিশ্বকাপ লাইভ কভারেজ করবে কিনা একটু জানতে চাচ্ছিলাম। নিশ্চয়ই সেই পরিকল্পনা আমাদের আছে এবং আমাদের স্পোর্টস টিম খুবই ভালো একটি টিম আমরা গঠন করেছি। বিভিন্ন চ্যানেল থেকে একদম বেছে বেছে সেরা লোকদেরকে এনে আমরা স্পোর্টস টিম তৈরি করেছি এবং আমরা যেসব ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেব তার মধ্যে স্পোর্টস অন্যতম। এবং সেই স্পোর্টসের যেসব পরিকল্পনা আমাদের আছে তার প্রতিফলন আপনারা আমাদের টিভি চ্যানেলে দেখবেন। সেটি শুধু ওয়ার্ল্ড কাপ কভার করা না, দেশি বিদেশি সব ধরনের ইভেন্টের ক্ষেত্রেই। যখন একটা ইনভেস্টিগেশন রিপোর্ট শুরু হয়, সেটা প্রথম শুরু হওয়ার কিছুদিন মনে হয়তো রিপোর্টটা কমপ্লিট করতে পারে না, কোনো একটা কর্তৃপক্ষের চাপে বা কোনো একটা চাপে সেটা রিপোর্টটা কমপ্লিট হয় না, হয় মধ্যপথে সেটা বন্ধ হয়ে যায়, আবার কোনোভাবে রিপোর্টটা কমপ্লিট হলেও সেটা অনিয়ার পর্যন্ত যায়। যদি চড়াই উতরাই পার হয়েও সেটা অনিয়ার হয়ও, একটি নিউজ দেখার পরে সেটা পরবর্তী নিউজে আর থাকে না। একটি নিউজে দেখার পরেও যখন ইউটিউব বা ফেসবুকে যায়, একবার দেখার পর ঘন্টাখানেক পরে সেই রিপোর্টটি সরিয়ে ফেলা হয় বা ডিলিট করা হয়। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের একটি ইনভেস্টিগেশন রিপোর্ট প্রশ্ন ফাঁসের উপরে, সেটি একবার অনিয়ন হয়েছে এবং ঘন্টাখানেক পরে তাদের যে পেজ বা ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে ফেলা হয়। তো এই ধরনের চাপ বা এই ধরনের প্রতিবন্ধকতা আপনারা আসলে কিভাবে সামলাবেন? ধন্যবাদ। খুবই ভালো প্রশ্ন। এটাই আমাদের চ্যালেঞ্জ। সাংবাদিকতার যত রকমের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় তার মধ্যে এটি একটি। বাংলাদেশে এই চ্যালেঞ্জ অনেক বেশি। আমরা সরিয়ে ফেলবো না এটুকু বলতে পারি, তবে অনুসন্ধানী প্রতিবেদন করা এবং তার প্রতি গুরুত্ব কতখানি আমরা দিচ্ছি সে ব্যাপারে আমি একটু পারভেজ রেজাকে বলতে বলবো। আমরা বিগত দিনে যেটি করেছি সেটি আপনাকে, যদি আপনাদের মনে থাকে, যদি চ্যানেল ওয়ানের এখানে কেউ দর্শক থেকে থাকেন বা আপনাদের স্মৃতিতে থেকে থাকেন, তাহলে মনে করে দেখতে পারেন যে ওই সময় অনেক ধরনের কথা বাজারে প্রচলিত ছিল, কিন্তু চ্যানেল ওয়ান তার রিপোর্টগুলো কতটা প্রভাবশালীদের বিরুদ্ধে তখন করেছিল এবং সেগুলো কত ভালোভাবে প্রচার করেছিল, যদিও তখন এই সোশ্যাল মিডিয়ার যুগটা ছিল না। আমরা আমাদের এবারের আমাদের পরিকল্পনায় শুধু আলাদা শো রাখিনি, যারা দর্শক আছেন, পুরনো দর্শক, নতুন দর্শক
বা বাংলাদেশের দর্শক যারা আছেন, নতুন একটি এত চ্যানেলের ভিড়ে এই যে নতুন একটি চ্যানেল আসছে, তারা আদৌ কি কিছু করবে, নাকি আরেকটি অপুষ্ট শিশু জন্ম নেবে চ্যানেলের, বা অপুষ্ট চ্যানেল জন্ম নেবে, সেটি হবে কিনা দেখতে পারবেন তার সংবাদের মাধ্যমে। কারণ আমরা প্রথম দিন থেকেই ইন ডেপথ স্টোরি বলতে যা বোঝায় আমরা বুঝি, আমরা যেটা শিখেছি জেনেছি সেরকমই আপনারা প্রতিটা বুলেটিনে পাবেন বলে আমরা আশা করছি। ভালো লাগা বা ভালোবাসাটা এটা তো আপেক্ষিক বিষয়, সেটা আপনারা নিশ্চয়ই আগামীকাল থেকে সেটি নির্ধারণ করতে পারবেন বলে আশা করি। ধন্যবাদ। বিগত সরকারের রোশনালের পরে এই চ্যানেলটা বন্ধ হয়ে গেছিল, এরকম আরো কয়েকটা চ্যানেল আমরা দেখেছি বন্ধ হয়ে গেছে। তো আমরা সব জায়গাতেই দেখি যে এখন গণমাধ্যম কর্মীদেরকে এক ধরনের ট্যাগ দেওয়া হয়, কখনো লীগ, কখনো জামাত, কখনো বিএনপি। তো চ্যানেল এবং নিয়োগের ক্ষেত্রেও এই জিনিসটা ফলো করে। আপনারা কি সব মতাদর্শের লোককেই নিয়োগ দিবেন, নাকি নির্দিষ্ট কোনো মতাদর্শের লোকদের নিয়োগ দিচ্ছেন? আমরা নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ বিবেচনা করি না, আমরা বিবেচনা করি সাংবাদিক হিসেবে, সংবাদকর্মী হিসেবে, বা চ্যানেলের অন্যান্য বিভাগে, সম্প্রচার বিভাগ আছে, প্রশাসনিক বিভাগ আছে, সব ক্ষেত্রেই যোগ্য, দক্ষ এবং চ্যানেলের জন্য ভালো কাজ করতে পারবেন সেরকম লোকজনকে আমরা নিয়োগ দিয়েছি এবং ভবিষ্যতে আমরা এই নীতি অনুসরণ করব। জনবল নিয়োগের ক্ষেত্রে আরেকটা তথ্য যোগ করি, আমরা বিভিন্ন চ্যানেল থেকে বেছে বেছে যোগ্য কর্মীদেরকে যেমন নিয়োগ দিয়েছি, একই সাথে আমরা একটা বড় নতুনদের একটা টিম তৈরি করেছি যারা একেবারেই নতুন, মাত্র বিশ্ববিদ্যালয় থেকে পড়ে বের হয়েছেন বা পড়াশোনা এখনও করছেন শেষের দিকে, তাদেরকে বেছে নিয়ে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করে আমরা আমাদের সংবাদ টিমে যুক্ত করেছি। ধন্যবাদ চ্যানেল ওয়ানের কর্তৃপক্ষকে এবং আমাদের চ্যানেল ওয়ানের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মহোদয় সহ আমাদের চ্যানেল ওয়ানের পরিচালকবৃন্দ এবং সামনে উপস্থিত আমাদের প্রিয় সাংবাদিকবৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা আমাদের আজকের অনুষ্ঠানের ডাকে সাড়া দিয়ে আমাদের এখানে এসে আমাদের সাংবাদিক সম্মেলনের বক্তব্য শুনে এবং আমাদেরকে সহযোগিতা করার জন্যে আপনাদের সর্বস্তরের সকলকে চ্যানেল ওয়ানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। এবং আমরা ইতিমধ্যে বলেছি যে আমাদের চ্যানেল ওয়ান আগে নাম্বার 1 ছিল এবং সামনেও আমাদের চ্যানেল ওয়ান ইনশাল্লাহ নাম্বার 1 থাকবে। আমাদের কার্যকারিতা, আমাদের বস্তুনিষ্ঠ সঠিক সংবাদ পরিবেশন করার মাধ্যমেই, এবং আমরা চ্যানেল ওয়ানে যে ইনভেস্টমেন্ট করছি, আমরা ব্যবসায়ী হিসাবে আসছি, আমরা কয়েকজন আমরা যারা আছি, আমাদের নির্দেশ থাকবে যে আমাদের চ্যানেল ওয়ান যাতে বাংলাদেশের মধ্যে আমাদের ব্যবহারে, আমাদের সংবাদে, আমাদের বিভিন্ন পাঠকরা যাতে আনন্দ পায়, সেই উদ্দেশ্য নিয়ে আমরা আসছি। আশা করি আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা যাতে এই চ্যানেল ওয়ানকে দেশের সকল সংবাদগুলো সুন্দরভাবে পৌঁছাইতে পারি এবং দর্শকরা যেন আমাদের চ্যানেল দেখে আনন্দ উপভোগ করতে পারে, সেই আশা ব্যক্ত রেখে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমি আজকের মতন আমাদের এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। এবং আমাদের ডিনারের ব্যবস্থা আছে, লাঞ্চের ব্যবস্থা আছে, আপনারা সকলে লাঞ্চ করে যাবেন। ধন্যবাদ আপনারা সকলকে। আসসালামু আলাইকুম। এখানে আসলে তো আপনি পুরোটা এটা বড় করে নেবেন। চ্যানেল ওয়ান কিন্তু ভেরি পপুলার একটা চ্যানেল ছিল এবং আমরা সব সময় দেখতাম। এখনকার মতো এত বেশি তখন চ্যানেল ছিল না, কয়েকটা ছিল, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ছিল। তো দোয়া করছি যেন আপনারা আগের জায়গায় চলে আসেন যত তাড়াতাড়ি সম্ভব হোক এবং আপনারা সবসময়
প্রত্যেকটা বিষয়কে এক্সপোজার করেছেন খুব ভালোভাবে। তো আশা করছি আপনারা সেটা এই ধারাবাহিকতা ধরে রাখবেন এবং তার সাথে সাথে স্পোর্টসকে, বিশেষ করে ক্রিকেটকে একটু প্রাধান্য বেশি দিবেন এবং আমি আপনাদের শুভকামনা করছি। দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি চ্যানেল ওয়ানের বিশেষ আয়োজন মুখোমুখিতে। আমি নয়নাদিত্য আপনাদের সাথে আছি। আর আমাদের আজকের মুখোমুখিতে উপস্থিত হয়েছেন সাবেক নির্বাচন কমিশনার, নিরাপত্তা বিশ্লেষক এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। আমরা তার সাথে আজকে কথা বলবো। স্যার, স্বাগত আজকে চ্যানেল ওয়ানের এই আয়োজনে। কেমন আছেন আপনি? অনেক অনেক ধন্যবাদ। এবং চ্যানেল ওয়ান আবার অনেক বছর পরে আসছে শুনে খুশি হলাম। স্বাগতম এবং চ্যানেল ওয়ানকে শুভেচ্ছা রইল আমার। সম্প্রতি আপনি আপনার দায়িত্ব শেষ করলেন। পুরো সময়টা জুড়ে আপনারা বিভিন্ন ধরনের চাপের মধ্যে ছিলেন। শেষ মুহূর্তে দায়িত্ব ছাড়ার পরে এখন আপনার কি মনে হচ্ছে, যদি একটু পেছনের দিকে তাকান? তো আমি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে অন্তর্ভুক্ত হলাম। প্রথমে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমার সবচেয়ে বড় সাফল্য ছিল উইদিন নো টাইম পুলিশকে একটু রিঅর্গানাইজ করে তাদেরকে আবার মাঠে নিয়ে আসা। কারণ পুলিশ ওই সময় যে অবস্থা ছিল, মাঠে আনার মতো কেউ ছিল না, তারা কারোর কথা শুনছিল না এবং তাদের কিছু দাবি দেওয়া ছিল। সেই দাবি দেওয়া আলোচনা করার জন্য তারা আমার সাথে বসতে রাজি হলো। আলোচনা করলাম। আলোচনা করার পরে বললাম দাবি দেওয়া একে একে দেখব, কিন্তু এই মুহূর্তে দেশে যদি পুলিশ না থাকে, থানা কিছু থানা লুট হয়ে গেছে, অনেকগুলো থানা আগুন লাগানো হয়েছে। সেই পরিস্থিতি ল অ্যান্ড অর্ডার, মানুষের জীবনযাত্রা, জীবনমান খুবই খারাপ অবস্থায়। তাদেরকে বেরোতে বলতো, তারা প্রথমে উইলিং ছিল না, পরে অনেক কথাবার্তা বলে আমার অ্যাসুরেন্সে পুলিশ বেরোলো। ট্রাফিক পুলিশ দাঁড়াতে চায় না। তারপরে তাদেরকে ব্যক্তিগতভাবে আমি ঢাকা শহরের যেখানেই বেরিয়েছে সেখানে ট্রাফিক পুলিশের সাথে গিয়ে তাদেরকে উৎসাহিত করেছে। পুলিশ বের হয়েছে, পুলিশ কাজ শুরু করেছে। তাদের অনেকগুলো দাবি দেওয়া ছিল, সেই দাবি দেওয়াগুলো পরবর্তী পর্যায়ে আমি যিনি এসছেন তাকে দিয়েছি। তাদের মধ্যে দাবি দেওয়ার মধ্যে প্রথম যে দুটো আমার মনে আছে, একটা ছিল যে পুলিশ কমিশন করা। বহু আগে পুলিশ কমিশনের কথা বলেছে। একটা আধুনিক পুলিশ গড়ে তুলতে তার ব্যবহার, তার এভরিথিং হ্যাজ টু বি মাস্ট। তারপরে তাদের পোশাক আশাকের কথা বললো যে এটা নিয়ে আমরা বেরোতে চাই না। তো আমি তাদেরকে বলেছিলাম যে অ্যাপ্রোপ্রিয়েট পোশাক আশাক, লোগো চেঞ্জ, এগুলো সব করবো। অনেকগুলো ছিল, সেগুলোর দাবি দেওয়ার আশ্বাসের প্রেক্ষাপটে তারা পরের দিন থেকে পুলিশ ফাংশন শুরু করেছিল। কিন্তু ইতিমধ্যেই প্রায় 4000 রাইফেল লুট হয়ে গেছিলো। আমি থাকতে থাকতে কিছু রিকভার হয়েছে। এখনও যতটুকু জানা যায় প্রায় 1000 খানিকের উপরে রাইফেল, পিস্টল এগুলো লুটের অবস্থা আছে, যেটা আমি মনে করি বর্তমান সরকারের জন্য একটা ডেঞ্জারাস হতে পারে। কিন্তু আপনাকে হঠাৎ করে চেঞ্জ করে দেওয়া হলো কেন স্যার? ওটা তো আমি এমন কিছু কথা বলেছি যেটা ওই সময়ের জন্য মনে হয়েছিল যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু এখন তো দেখছি যে তার চেয়ে বেশি হচ্ছে। আমি যে কথাটা বলেছিলাম সেটা একটু খণ্ডিত এসেছিল। তো আমি চলে আসতে চেয়েছিলাম, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে আমি চলে আসতে চেয়েছিলাম, কিন্তু আমাকে ইউনূস সাহেবকে ধরে অনেক কিছু বুঝালেন, বললেন যে না, এই সময়। কে ধরলেন আপনাকে? এটা ডক্টর ইউনূস। আপনি বলেছেন যে আপনাকে অপমানিত করা হয়েছে? না, আমি বলেছি যে, ওটা বলিনি। বলেছি যে স্যার, আমার পক্ষে থাকা সম্ভব না,
আমি থাকলে আপনিও বিব্রত হবেন, আমি তো হবই। কিন্তু উনি আমাকে বললেন যে না, এ সময় কোনো কারণে ইউ শুড নট লিভ। কারণ মাত্র 7 দিন না 8 দিন হয়েছে তখন। তাহলে এই সরকারের উপরে প্রথমেই একটা ধাক্কা আসবে। আমার কিন্তু আমি খুব ফার্ম ছিলাম যে পুলিশ যদি এরা কাজে জয়েন না করে তাহলে আমি উইদিন 3-4 ডেজ তাদের জায়গাটা পূরণ করে ফেলতে পারবো। বাট তারা আসছে এবং সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি যে কদিন ছিলাম পুলিশ অত্যন্ত কোঅপারেট করেছে। তারপরে আমি প্রায় চলেই আসছিলাম, তারপর উনি আমাকে বলেন যে না, এই মুহূর্তেই ইউ শুডন্ট লিভ। তারপরে আমি থেকে গেলাম। ওই সময় যে প্রসঙ্গটা নিয়ে আপনি বারবার বলছিলেন যে 7.62 বুলেট, ওইটার সমাধান কি হয়েছে এখন? ওটা সমাধান হয়নি। আমি বলছি যে আমি কথাটা যেটা বলেছি সেটা এখনও যদি আপনি পুরোটা দেখেন তাহলে আপনি দেখবেন। আমি গিয়েছিলাম আনসার, হ্যাঁ, ওদের দেখতে, ওদের মধ্যে গুলি টুলি মারছে অনেকে, হ্যাঁ, আনসারকে গুলি মেরেছে। তারপরে আমি যে কতগুলো ভিডিও দেখলাম, লুঙ্গি পরা, গেঞ্জি পরা, হেলমেট লাগানো, হাতে পুলিশের রাইফেল, দ্যাট ইজ পুলিশের কাছে 7.62 চাইনিজ রাইফেল টাইপ 39, তার মানে বুলেটটা হচ্ছে 39। এটা খুব একটা মারণাত্মক অস্ত্র, যেটা সাধারণত সমরাস্ত্র হিসেবে ব্যবহার হয়। এটাকে আমরা বলি প্রহিবিটেড বোর। পুলিশকে এই রাইফেলগুলো দেওয়া হয়েছে। কবে দেওয়া হয়েছে আমি ঠিক জানি না। আমার ইচ্ছা ছিল এটা একটা ইনকোয়ারি করতে, যে এই রাইফেল তো পুলিশের পাওয়ার কথা নয়। এই রাইফেলগুলো পুলিশকে দেওয়া হলো কখন, কি কারণে, কেন করতে পারছিলেন? না, আমি তো ছিলামই না, তো ইনকোয়ারি করবো করতে। আমার তো ইয়ে ছিল, ওই প্রসঙ্গে আমি বলেছিলাম যে এই রাইফেলগুলো বা এই অ্যামুনিশন, এই রাইফেল পুলিশের হাত থেকে সিভিলিয়ানদের কাছে কীভাবে গিয়েছে। হাউ দিস 7.62 চাইনিজ রাইফেল ইউজ বাই সিভিল ক্লথে, এর পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেউ আমাকে জিজ্ঞেস করেনি। আমার কাছে এমনও ছবি আছে যে সন্দেহজনক, যেটা কারা, এদের চেহারা, এদের মানে গঠন আমাদের মতো না। মনে হচ্ছিল যে, আমি তো বহিরাগত শব্দটা ব্যবহার করেছি, স্নাইপার। আমাদের দেশে স্নাইপার আছে, পুলিশেরও আছে, সেনাবাহিনী তো সবই আছে, কিন্তু এত অহরহ এইরকম ট্রেন স্নাইপার কয়েকজনকে তো আমরা দেখলাম হেলিকপ্টারে উঠানো হয়েছিল, তাদের চেহারা গঠন তো আমাদের মতো না। তার মানে কি বলছেন যে এটা বাইরে থেকে আসছে, দেশের বাইরে কেউ? তদন্ত না করতে বলা যাবে না, আমি তো তদন্ত করতে চেয়েছিলাম এগুলো। আপনি একজন সাবেক নির্বাচন কমিশন, কেমন হয়েছে নির্বাচনটা? নির্বাচন ভালো হয়েছে, আমি বলবো। আপনাদের আশা যতটুকু ছিল পূরণ করে হয়েছে? নির্বাচন ভালো হয়েছে একেবারে। শোনে, পৃথিবীতে কেউ যদি বলে যে 100% খাঁটি নির্বাচন হয়, কোনো দেশে হয় না। ওই সব জায়গায়, আমেরিকাতে বলেন, এখানে বলেন, ইউরোপেও কিছু না কিছু সমস্যা হয়। আর আমাদের মতো দেশে, যেখানে ধরেন এই গত 3টি নির্বাচন মানুষ ভোটই দিতে পারেনি, ভোট দেওয়ারও প্রয়োজন পড়েনি, একটা তো অর্ধেকের বেশি, আরেকটা রাতে হয়ে গেছে, আরেকটা আমরা এই সমস্ত ভোট দিতে পারিনি। সেক্ষেত্রে আমি বলবো যে এটা খুবই ভালো একটা ইলেকশন হয়েছে। ছোটোখাটো যা আমরা এখন শুনছি বা দেখছি কিছু কিছু ইউটিউবে, এগুলো একটা বড় নির্বাচনে হতেই পারে, কিন্তু যদি ওই নির্বাচনে যে আশাতীত রেজাল্ট না হয়ে উল্টা হয়, তখন মানুষ বুঝতে পারে যে হয়তো এখানে কোনো সমস্যা হয়েছে। কিন্তু আমি যেটা দেখেছি, আমি তো আশাতীত রেজাল্টে দেখেছি, এটাই হওয়ার কথা ছিল, তো কম বেশি একটু বেশি হয়েছে। আমি যদি বলি জামাত ইসলামী 77টা সিট পেয়েছে, এটা তো একটা বিশাল ব্যাপার বাংলাদেশে। আমি যতদিন দেখেছি জামাত ইসলামের উত্থান পতন। শুরু থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন হবে। নির্দিষ্ট সময় কতটুকু নির্দিষ্ট, এটা উনি বলেননি, সেনাপ্রধান বলেছিলেন 18 মাস। আমরা দেখলাম 18 মাসের মধ্যে নির্বাচন। কিন্তু একটি পক্ষ বারবারই বলার চেষ্টা করেছে, আপনাদের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ এই নির্বাচনটা এই সময়ে হোক এটা চায়নি, আর একটু দেরিতে হোক এটা চেয়েছে, এবং 2-3 জনের কথা বলা হচ্ছে। আপনি কি ছিলেন নাকি তাদের মধ্যে? না, আনফর্চুনেটলি আমি, যারা ছিলেন তারা মোটামুটি ক্লোজ ছিলেন, তারা নিজেরা। আমাকে কোনোদিন এসব আলোচনার মধ্যেও আমি আসিনি, আমাকে আলোচনার মধ্যে ডাকেও নি, থাকিও নি। আমি আমার মন্ত্রণালয়ের কাজে নিয়ে ব্যস্ত ছিলাম। ওই সময় শ্রম মন্ত্রণালয় একটা বিশাল অগ্নিগহ্বরের মধ্যে ছিল। আর ইনফ্যাক্ট আমাকে কেউ ডাকেও নি টু গিভ এনি ওপিনিয়ন অন ইলেকশন মোডালিটি, পলিটিক্যাল চেঞ্জেস, এই ইলেকশন। আপনার মতো নির্বাচন নিয়ে জানা শোনা, আপনার গবেষণা আছে, আপনি একদম কাজ করেছেন, এরপরও উপদেষ্টাদের কেউ আপনাকে ডাকলো না? না,
আই এম সরি টু সে অ্যান্ড ক্লিয়ার টু সে দ্যাট আই ওয়াজ নেভার কনসালটেন্ট। কেন স্যার, কি মনে হচ্ছে আসলে কেন? ওটা আমি বলতে পারবো না, হয়তো আমি ওই মনোভাবের লোক ছিলাম না, হয়তো আমি তাদের সাথে একমত হতে পারতাম না, সেটা হয়তো তো যারা করেছেন তারা জানেন, কারা করেছেন আই ডোন্ট নো। কিন্তু ওই লোকগুলো তো চিহ্নিত, যারা আপনার নাম, আমি নাম শুনছি, তারা আমার কলিগ ছিলেন এটুকুই, কিন্তু তারা কখন কিভাবে কি কাজ করেছেন, তাদের অ্যাক্টিভিটিতে আপনার কখনো মনে হয়েছে ওই সময় যে তারা নির্বাচন পেছাতে চাচ্ছে কিংবা নির্বাচন হোক? এটা ওপেনলি কিন্তু কেউ কিছু বলেনি, ওপেনলি কেউ কিছু বলেনি, নির্বাচন পিছানোর কথা আমি শুনিনি। বরং যখন বলা হলো যে ফেব্রুয়ারির মধ্যেই ইলেকশনটা হবে, তো আমরা সাধারণ যারা ছিলাম ওয়েলকাম, ঠিক আছে, এটা ভালো, একটা নির্বাচিত সরকার আসুক, কারণ আমরা যতটুকু করতে পেরেছি, কিন্তু আমাদের পক্ষে ওই অবস্থাতে আপনাকে মনে রাখতে হবে যে একটা আমরা ভেতরে আছি বলে বুঝতে পারছি না, এটা একটা বিশাল আপহেবল হয়ে গেছে, এবং এটা লিডারলেস একটা, ওটাকে আমরা অভ্যুত্থান বলি, এটাকে আমরা যাই নাম দিই না কেন, রিভলিউশন বলি, এবং চারিদিক থেকে কিন্তু বিভিন্ন এলিমেন্ট কাজ করছিল। কেউ বললো সংবিধান ছড়িয়ে ফেলে দাও, কেউ বললো ওইটা করো, কেউ বললো এটা করো, এবং পাবলিকও বাইরের কথা শুনে একটু উত্তেজিত হচ্ছিল। কাজে সেখানে আমি যেটা প্রথমত যে আমি প্রথম কৃতিত্ব দেবো অন্তর্বর্তীকালীন সরকারকে, এইরকম একটা ভোলাটাইল জায়গার থেকে মোটামুটি একটা লেভেলের উপর নিয়ে এসছে। আমার চোখে খুব বড় ধরনের কোনো গাফলতি হয়েছে এরকম চোখে পড়েনি। কিছু কিছু জায়গায় আমি দ্বিমত অনেক করেছি কিছু কিছু জিনিসের মধ্যে, কিন্তু আমি ওখানে তো 27 জন আমরা যারা দ্বিমত করেছি, ওটা ছোটোখাটো অন্যান্য জিনিস, ছুটি বাদ দেওয়া ইত্যাদি করা, কিন্তু আনফর্চুনেটলি এই ধরনের বড় সিদ্ধান্ত যেগুলো, সেগুলো ক্যাবিনেটেও আলোচনা হতো না, এগুলো মোটামুটি ক্যাবিনেটের বাইরেই আলোচনা হতো। এটা আপনারা শুনেছেন, আমার একজন অত্যন্ত ক্লোজ ফ্রেন্ড অ্যান্ড উপদেষ্টা বলেছেন যে সব সরকারি একটা কিচেন ক্যাবিনেট থাকে, উনি নিজে বলেছেন, আমি জানি না কিচেন ক্যাবিনেটে কারা কারা ছিলেন, তবে আমি খুব দ্ব্যর্থহীন ভাষায় যে আই হ্যাভ নো, আমাকে কোনো কনসাল্টও করেনি, এমনকি সংস্কার কমিশনগুলোর সাথে আমি আলোচনা করছিলাম যে ভাই দরকার হলে আমাকে ডেকো। আমি এই কমিশনের সিদ্ধান্তগুলো অনেক পরে দেখেছি, কমেন্টের জন্য যখন আসলো। হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে সামনে নেমে আসলো, অভ্যুত্থান করলো, তাদের আকাঙ্ক্ষা ছিল দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ করার, গণতন্ত্র প্রতিষ্ঠার, মত প্রকাশের স্বাধীনতা। সেই জায়গার মতো একটি আকাঙ্ক্ষা থেকে আপনারা দায়িত্বপ্রাপ্ত হলেন, কিন্তু এরকম কাজ হচ্ছে, তাদের নাম কি প্রকাশ করা আসলে সময় কখন আসবে স্যার? আসলে আমি বলতে পারবো না, এটা আমার পক্ষে বলা সম্ভব না, কারণ অলরেডি লোকজন কথা বলছে। এই কিছুদিন আগে বোধহয় রাষ্ট্রপতি একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে উনি কিছু বলেছেন, নাম বলেছেন, কি বলেছেন, উজ্জ্বল রেখেছেন বা সামথিং। বিভিন্ন চুক্তি হয়েছে যেগুলো প্রকাশিত করা যাবে না, কেন স্যার এটা প্রকাশিত করে? চুক্তি বলতে তো অপ্রকাশিত চুক্তি তো কোনোটাই না। যখন চুক্তি হয়, চুক্তিগুলো করে কিন্তু বিডা এবং PPPA, ট্রিপল পি অথরিটি, এবং সংস্থার সাথে, যে সংস্থা পোর্টের সাথে একটা চুক্তি হবে। এটা কিন্তু পোর্ট যদিও মন্ত্রণালয়ের নিচে, কিন্তু পোর্ট সরাসরি এবং ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ এবং ট্রিপল পি অথরিটি, যেহেতু ট্রিপল পিতে অনেকগুলো বেশিরভাগই চুক্তি হয়ে থাকে, তাদের টেকনিক্যাল কমিটি কাজটা করে, এবং সেখানে চুক্তির একটা জায়গা আছে, নন ডিসক্লোজার একটা ক্লজ থাকে, একটা নন ডিসক্লোজার ক্লজ, ওইটা ডিসক্লোজ করা হয় না। ওর মধ্যে আসলে কি থাকে স্যার? দেশ বিরোধী? না, দেশ বিরোধী কোনো কিছু থাকার কথা না। অনেকটা নেগোসিয়েশনের মধ্যে যে কথাগুলো ওঠে, সেই কথাগুলো তো পাবলিকলি যায় না। আমি কিন্তু সেই ক্লজটি দেখিনি, সেই ক্লজটা কিন্তু যে চুক্তিটা পাবলিক করা হয় সেখানে থাকে না। ক্ষমতা ছাড়লেন 17 তারিখ, শপথ যেদিন হলো, 16 তারিখে আপনারা একটা গেজেট প্রকাশ করলেন, যেখানে আমেরিকান কোম্পানির শ্রমিকদের কল্যাণ তহবিলের যে 5% দেবার বাংলাদেশে যেটা, এটা সম্বন্ধে আমি বলি এটা নিয়ে আমার সাথে অনেক তর্ক বিতর্ক হয়েছে জ্বালানি মন্ত্রণালয়ে। বিষয়টা শ্রমিক আমাদের সাথে জ্বালানি মন্ত্রণালয়, আপনারা জানেন শেভরন এবং তাল্লোর নিয়ে অনেক ঘটনা ঘটেছে। শেভরনের একটা কেস এখনও চলছে। এখন ওখান থেকে প্রেশার আসলো যে আমরা কোনো ইনভেস্টমেন্ট পাবো না যদি, কারণ শেভরন বা এই কোম্পানির বেতন ভাতা অনেক হাই, এই নর্মাল শ্রমিকের চেয়ে অনেক অকল্পনীয় হাই, যেটা আমি পেলাম।
তখন ওরা 5% ছিল শ্রমিক কল্যাণে। তারা বললো 5% ইজ হিউজ মানি। তখন বললো যে তোমরা RMG থেকে কোথায় পাও? 100% যখন ইনভেস্টমেন্ট হয় 100%-এ কী হয়? আমি বললাম যে না, আমি এটা চেঞ্জ করতে পারবো না, এটা পরবর্তী গভর্নমেন্ট আসুক, চেঞ্জ করুক। বাট জ্বালানি মন্ত্রণালয় থেকে এবং ক্যাবিনেট থেকে যখন বলা হলো যে না, এটা চেঞ্জ না করলে ফিউচারে কোনো ইনভেস্টমেন্ট হবে না, অলরেডি দেরি হয়ে গেছে, আমরা আমাদের গ্যাস উত্তোলন করতে পারছি না। মানে কি আমেরিকা ইনভেস্ট করবে না? নো কান্ট্রি, নট অনলি আমেরিকা, এর মানে টেকনোলজি তো ওদের কাছেই আছে। আপনি শেভরন বলেন, তালো বলেন, টেলকো বলেন, যাই আছে সবই তো ওদের কাছে টেকনোলজি। এই টেকনোলজি কিন্তু এমনকি চায়নার কাছেও নেই, অফশোর ড্রিলিংয়ে। অত যদি গভীরে যেতে হয় অত গভীরে নেই, এটা ওপেন ইনফরমেশন। তো আমাকে ফজল কবির সাহেব ছিলেন এবং পুরো একদম মানে আমাকে টিসিসি করতেই হলো। এবং টিসিসিতে আমি ওপেন বললাম, টিসিসি বরং বসেছিল, ওরা বলছিল স্যার আমরা কিন্তু আসছিলাম ওয়ার্কআউট করতে, আমরা জানি কী হবে, তারপরে ওয়ার্কআউট করো না বিকজ ইউ আর দেয়ার। তো আমি সেখান থেকে ওদের সাথে আলাপ আলোচনা করলাম, টিসিসি রাজি হলো না। আপনাদের রাজি না হওয়া ইজ এ মতামত, স্ট্রং মতামত, এবং আমি এই প্রসিডিংসের মধ্যে লিখব যে আপনাদের স্ট্রং মতামতের বিরুদ্ধে গিয়েও এই দুই পার্টির কি বলে সম্মতিতে এটা 1 থেকে আমি 1.5% করলাম। এটা কি এখন যদি দেখেন আপনার কাছে কি মনে হয় যে এটি কখন বাংলাদেশের বা বাংলাদেশের শ্রমিকের স্বার্থবিরোধী কোনো কাজ হয়েছে? 1 নম্বর আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত মতামত, এতে শ্রমিক যারা ওখানের শ্রমিক যারা কাজ করছে তাদের খুব বেশি ক্ষতি হওয়ার কথা নয়। কিন্তু এটার একটা পার্সেন্টেজ তো বাংলাদেশ সরকারও পেত। হ্যাঁ, বাংলাদেশ সরকার তো পার্টি টু ইট। বাংলাদেশ সরকারের টাকা তো দিচ্ছে না, দিচ্ছে তো কোম্পানির টাকা। তো কোম্পানির টাকাও কিন্তু এখন অনেক টাকা, 1.5%-এ কম্পনসেশন অনেক অনেক বেশি, আমাদের অন্য সাধারণ শ্রমিকদের থেকে অনেক বেশি, অনেক বেশি। তো সেইভাবে যদি দেখা হয় তাহলে তো হয়তো 5% একটু কারণ আগে কোথাও 5% করছিল। এখন শ্রম মন্ত্রণালয়ের আর কোনো উপায় নেই যে এটা আমরা যদি এখানে বলবো যে করবো না, ওখানে বলে ইনভেস্টমেন্ট আসবে না, এবং থ্রেট করলো যে ইনভেস্টমেন্ট আসবে না, ট্যারিফ আরও নামানোর কথা, নামবে না। হ্যাঁ, বিএলএ চেঞ্জ করলাম, ট্যারিফ নাম্বার কথা নামবে না। এটা আমার জন্য এক ধরনের বলবো যে খুবই বিড়ম্বনার জায়গা ছিল। কিন্তু যেহেতু জ্বালানি মন্ত্রণালয়ের ইনভেস্টমেন্ট, তারা ইন্টারন্যাশনাল টেন্ডার খুলবে, খোলার পথে আছে, তো আবার ওইটাও একটা চিন্তা ভাবনা ছিল যে am I going to be the scapegoat? ওনার কারণে আমরা ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসেনি, এটাও তো একটা ব্যাপার। কিন্তু এখন তো আবার আপনার উপর দায়ও দিতে পারে যে আপনার কারণেই এটা হয়েছে। দিতে পারে, আমি তো সেই রিস্ক নিয়ে আমি বসে আছি। আর এটা তো অর্ডিন্যান্স, এটা অর্ডিন্যান্স, সরকার যদি চায় তাহলে পরিবর্তন করতে পারবে, তো আইন হয়নি। মানে আপনি ওই সরকার 1-2 দিনের জন্য অপেক্ষার আর সুযোগ রাখতে চায়নি? না না, এখন হলো যে এই সরকার যদি চায় তাহলে এটা তো যে কোনো সময় বাতিল করতে পারে। বাহির থেকে আমরা যেটা শুনছিলাম বিভিন্ন সময় যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনের পরে দেশের বাইরের বড় দেশগুলো বাংলাদেশের উপর সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে, প্রভাব ফেলতেছে, নির্বাচনেও এক ধরনের প্রভাব আছে, আবার আপনাদের যে নানা ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রেও এক ধরনের প্রভাব ফেলছে। এটি কি তার মধ্যে দিয়ে প্রমাণ হয় যে আসলে এই আমেরিকা কিংবা বড় রাষ্ট্রগুলো বাংলাদেশে এই ইন্টারিম গভর্নমেন্টের এই সময়টাতে খুব বেশি প্রভাব ফেলেছে? সর্বক্ষেত্রে না, সর্বক্ষেত্রে ডেফিনেটলি না, কিছু কিছু জায়গায় হয়তো প্রভাব রেখেছে। যেমন ধরুন ট্রেড নেগোসিয়েশন যেহেতু আমার পার্ট না, বাট যেটা আমি উপলব্ধি করেছি, ট্রেড নেগোসিয়েশন একটা বড় ধরনের চাপ ছিল। ফরেন পলিসির ক্ষেত্রে ওই ধরনের চাপ ছিল না। ফরেন পলিসির ক্ষেত্রে যেটা আমি বলবো যে যেই ওরিয়েন্টেশন আমাদের ছিল, ওই ওরিয়েন্টেশন ওয়াজ নট অ্যাকসেপ্টেবল টু দি জেনারেল পাবলিক। সেটা কীরকম ছিল স্যার? সব কিছু দিল্লি কেন্দ্রিক, সব কিছু দিল্লি কেন্দ্রিক। এটা কি অন্তর্বর্তীকালীন সরকার সময়ের বলছেন না তার আগের কথা? তার আগের কথা বলছি। ওকে। সো দিল্লি কেন্দ্রিক, এবং যেভাবে এই রক্তক্ষয়ী প্রোগ্রামটা হয়েছে, যেটা হয়েছে, তারপরে তো দিল্লি কেন্দ্রিক কিনা এটা তো ক্লিয়ার। আর কোনো দেশে নাই, সবাই গিয়ে ওখানে উঠছে, ওখান থেকেই তারা সমস্ত কিছু পরিচালনা করছে, টাকা পয়সা ওখানেও নিয়ে গেছে, বাইরেও নিয়ে গেছে।
তো এটা দিল্লি কেন্দ্রিক, এতে কোনো সন্দেহ আছে? এখন কি মানুষ বলবে এটা আমেরিকা কেন্দ্রিক? বলতে পারে, কেউ তো মানা করেনি এটাকে, কেউ তো মানা করেনি। আমেরিকা কেন্দ্রিক তো আগেও শুনতাম। আপনি তো হট সিটে ছিলেন, আপনার কাছে কি মনে হয়? আমি আমেরিকা কেন্দ্রিক মনে করি না। আমি আমেরিকা কেন্দ্রিক এই জন্য মনে করি না যে আমেরিকার সাথে কি চুক্তি হয়েছে আমাদের? একটা চুক্তি হয়েছে, বাণিজ্য চুক্তি। আর কি হয়েছে? আর তো কোনো চুক্তি হয়নি। এখন যদি আপনি বলতে পারেন অমুকে আমেরিকা পন্থী, সে তাকে অমুক জায়গায় বসানো হচ্ছে, দ্যাটস এ ডিফারেন্ট পারসেপশন। ওটা আপনার পারসেপশন, আমার পারসেপশন। হ্যাঁ, যদি এখন ওই চুক্তির মধ্যে থেকে আমেরিকা কোনো কিছু চাপিয়ে দিতে চায়, আমেরিকা চাপিয়ে দেবে কি? আমেরিকার পলিসি ইজ ভেরি ক্লিয়ার। তার পলিসি হচ্ছে তুমি অ্যান্টি চায়না হয়ে যাও, তুমি অ্যান্টি ইন্ডিয়ান কিনা, তুমি অ্যান্টি বার্মা কিনা, তুমি অমুক কিনা, আই এম নট বদার্ড। আমেরিকার পলিসি, আমেরিকার কম্পিটিশন হচ্ছে উইথ চায়না ওয়ার্ল্ড ওভার। এই জন্য কি অন্তর্বর্তীকালীন সরকার ওই সময় চায়না, জাপানের ইনভেস্টমেন্ট বাদ দিয়ে কোরিয়ার দিকে যাওয়ার এক ধরনের প্রবণতা ছিল? কোরিয়ার দিকে তো আগে গিয়েছে। সেটা কি আরো কোরিয়ার দিকে তো আগে গিয়েছে। আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা দায়িত্ব পালন করেছেন, কেন আপনারা একদিনের সবাই একটা বিদায় হলো না কিংবা বিদায় নিলেন না? এটা তো একটা প্রক্রিয়ার মধ্যে ছিল, যেদিন নির্বাচিত সরকার শপথ নেবে ওই দিন আপনারা ডিজলভ হয়ে যাবেন, এটা তো প্রক্রিয়া। অনেকে আগে চলে গেল দেশের বাইরে। তারা তো উপদেষ্টা ছিল না, তারা উপদেষ্টা ছিল চিফ অ্যাডভাইজার, এবং দে আর ব্রট অ্যাজ এ টেকনোক্র্যাট। তাদের সাথে কি চুক্তি হয়েছে, কীভাবে হয়েছে, তো ওটা আমি বলতে পারবো না। আমাদের তার বাইরে যাওয়ার কোনো উপায় নেই, আমরা তো দেশের মধ্যেই আছে, আর যাবোই বা কেন? দিস ইজ মাই কান্ট্রি। স্যার, আমলারা আপনাদের কতটুকু ভুগিয়েছে? আমাকে ভোগায়নি। আপনি আমাকে চেনেন, আর আমি তো নতুন না, আমি ইলেকশন কমিশনে 5 বছর ছিলাম, তারপরে সিভিল সোসাইটির সাথে ছিলাম। যেহেতু মোস্ট অফ দি সিনিয়র অফিসার আমাকে চেনে। আর আপনাদের সরকারের কথা যদি বলেন? কিছু কিছু জায়গায় ইয়েস, কিছু কিছু জায়গায় ইয়েস। শেষের দিকে আই ফেল্ট যে আছে। বাইরের মন্ত্রণালয়ে আমি নিজেই দেখেছি যে দারুণ, মানে কি বলবো, টুইস্ট অ্যান্ড টার্ন। ধন্যবাদ স্যার। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন চ্যানেল ওয়ানের বিশেষ আয়োজন মুখোমুখি। আমি আবারও আপনাদের সামনে এসে হাজির হব অন্য কোনো আলোচনার টেবিলে, অন্য কোনো আলোচনার বিষয় নিয়ে। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। আমরা একটি সুসংবাদ জন্য আজকে এখানে আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। যে সুসংবাদের পিছনে আছে দীর্ঘ 16 বছরের একটি বেদনার গল্প।
আপনারা জানেন 2006 সালে 24শে জানুয়ারি তথ্য বিনোদনের বিচিত্র সমাহার নিয়ে আত্মপ্রকাশ করে চ্যানেল ওয়ান। শুরু থেকেই আমরা দর্শকদের চাহিদা বিবেচনার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণ ও জনরুচির বিষয়টি মাথায় রেখেছি। ক্ষমতাকে প্রশ্ন করাই যে গণমাধ্যমের প্রধান কাজ, আমরা শুরু থেকেই সেই নীতিতে অটল ছিলাম। যে কারণে ওই সময় চ্যানেল ওয়ানকে অনেক প্রভাবশালীদের বিরাগ বাজানো হতে হয়েছিল। মূলত সংবাদের এই দলনিরপেক্ষতা এবং নৈতিকতার প্রতি অবিচল অবস্থানই চ্যানেল ওয়ানকে খুব দ্রুত দর্শকপ্রিয় করে তোলে। সেই সাথে উন্নত প্রযুক্তির কারণে ঝকঝকে ছবি ও রুচিশীল অনুষ্ঠানও চ্যানেল ওয়ানের জনপ্রিয়তার বড় ভূমিকা রাখে। কিন্তু সম্প্রচার শুরুর 4 বছরের মাথায় 2010 সালের 27শে এপ্রিল সন্ধ্যা 6:45 অর্থাৎ 7টার সংবাদ শুরুর ঠিক আগ মুহূর্তে চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। চ্যানেল ওয়ান বন্ধ করে দেওয়ার পিছনে ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসা। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা হাইকোর্টে আবেদন করি, কিন্তু আবেদনটি খারিজ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় ধরে চলে সম্প্রচারের অধিকার ফিরে পাওয়ার লড়াই, কিন্তু সরকারের রক্তচক্ষুর সামনে পুরো রাষ্ট্রযন্ত্র অসহায় হয়ে পড়ে। ফলে এই অনিশ্চিত গন্তব্যের দিকে যাত্রা করে চ্যানেল ওয়ান। 24শে জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও শুরু হয় চ্যানেল ওয়ান সম্প্রচারের অধিকার ফিরে পাওয়ার লড়াই। অবশেষে এই লড়াইয়ে আমরা সফল হই। চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি 2010 সালে যে সিদ্ধান্ত দিয়েছিল, গত বছরের 24শে ফেব্রুয়ারি তা স্থগিত করে আপিল বিভাগ। এর ফলে চ্যানেল ওয়ান সম্প্রচারে আইনি বাধা দূর হয়। এটা ফিনিক্স পাখির গল্পের মতো, যে তার ছাই ভস্ম থেকে পুনরায় জন্ম নেয়। চ্যানেল ওয়ানের সত্যি পুনর্জন্ম হয়েছে। 16 বছর অন্ধকার দূর করে আমরা ফিরে আসছি। আগামীকাল 27শে এপ্রিল সোমবার সন্ধ্যা 6:57 পুনরায় বাণিজ্যিক সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান। 27শে এপ্রিল বেছে নেওয়ার কারণ হলো 16 বছর আগে ঠিক এই দিন এই ক্ষণে চ্যানেলটি বন্ধ করা হয়েছিল। অর্থাৎ যেই দিন যেই ক্ষণে বন্ধ, সেই দিন সেই ক্ষণেই আবার ফিরে আসা। পুনঃযাত্রায় চ্যানেল ওয়ান আরও আধুনিক, আরও গতিশীল। প্রথম দফায় চ্যানেল ওয়ান ছিল একটি মিক্স চ্যানেল, কিন্তু এবার চ্যানেল ওয়ান আসছে নতুন পরিচয়ে 24 ঘন্টা সংবাদ চ্যানেল হিসাবে। আগের যাত্রায় আমরা আমাদের সংবাদে যেরকম দলনিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও সাহসের ছাপ রেখেছিলাম এবং যে কারণে চ্যানেল ওয়ান দর্শক প্রিয়তার শীর্ষে ছিল, এবার সেই একই পথে হাঁটবো আমরা। কোনো ধরনের দলীয় আনুগত্য আমাদের সংবাদে স্থান পাবে না। সংবাদের ক্ষেত্রে আমরা থাকবো পেশাদার। সংবাদটি কার পক্ষে গেল কিংবা কার বিপক্ষে, সেটি আমাদের বিবেচনা নয়। আমাদের প্রধান বিবেচ্য সংবাদের শুদ্ধতা। দলমতের ঊর্ধ্বে উঠে আমাদের সংবাদকর্মীরা স্বাধীনভাবে কাজ করবেন। আমরা অতীতে যেমন কারো কাছে মাথা নত করিনি, এখনো ভবিষ্যতে ইনশাল্লাহ করব না। যে আমাদের দেশে আসলে অর্থনীতির প্রাণ হচ্ছে আমাদের ব্যবসায়ীরা, এবং তারা সাধারণত চ্যানেলের সাথে যুক্ত থাকেন এবং তারা বিজ্ঞাপনও দেন। কিন্তু এই যখন একটা অস্বাভাবিক সরকার মাঝে মধ্যে চলে আসে, যেমন 11-11 ধরি বা পরবর্তী, তো তখন সবার আগে ব্যবসায়ীদের উপরে আঘাতটা আসে এবং ব্যবসায়ীদের চরিত্র হনন সবার আগে শুরু হয় এবং এগুলি চ্যানেলের মাধ্যমে শুরু হয়। আমার প্রশ্নটাই হচ্ছে যে নিরপেক্ষতা এবং সততার যেই আমি দাঁড়ায় থাকা, সেই জায়গাটায় চ্যানেল ওয়ান আগামী দিনে কতটুকু রক্ষা করবে? বিনিয়োগ তো ব্যবসায়ীরাই করবেন, এবং অন্য চ্যানেলের কথা আমরা বলবো না। চ্যানেল ওয়ানে যারা বিনিয়োগ করেছেন তারা কখনোই সংবাদের ব্যাপারে কোনো রকমের হস্তক্ষেপ আগেও করেননি, এবারও করবেন না, সেই প্রতিশ্রুতি ওনারা দিয়েছেন। কিছুক্ষণ আগে জনাব ব্যবস্থাপনা পরিচালকও এই কথা বলেছেন। ফলে আমাদের যারা বিনিয়োগকারী, আমাদের যারা উদ্যোক্তা, আমাদের যারা কর্তৃপক্ষ,
তারা সব সময় স্বাধীন সাংবাদিকতা করার সুযোগ দিয়েছেন এবং এবারও দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা নিশ্চিত আমরা আগের মতোই স্বাধীনভাবে সাংবাদিকতার কাজটি করতে পারব। আমরা কিন্তু এরই মধ্যে মাউন্ট ভাই বলেছেন যে ছাই ভস্য থেকে আবার পুনর্জন্ম হচ্ছে আমাদের, ফলে একটা দীর্ঘ প্রক্রিয়া, আইনি লড়াই শেষ করে একটা চ্যানেল একটা শূন্য থেকে আবার গড়ে তুলতে যেটুকু সময় লাগে তার চেয়ে কম সময় নিয়েছি আমরা। আমি কাজ করি গ্রিন টিভিতে। আমার একটা প্রশ্ন হচ্ছে, প্রতিযোগিতামূলক মিডিয়া তো এখন চলছে, একটা মিডিয়া প্রতিযোগিতা করে টিকে থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা নিজেদের অবস্থান কিভাবে আলাদা করবে মিডিয়া, এটা একটু আমি জানতে চাই। কিছুটা ধারণা দিয়েছেন মাননীয় ব্যবস্থাপনা পরিচালক। কাল থেকে যখন চ্যানেল ওয়ান আবার পুনর্যাত্রা শুরু করবে, চ্যানেল ওয়ানের পর্দায় তার প্রমাণ আপনারা পাবেন, কিভাবে আমরা অন্যদের চেয়ে আলাদা হব, কিভাবে সাংবাদিকতার শুদ্ধতা বজায় রাখবো, সেই বজায় রাখার সর্বোত্তম চেষ্টা করব। তার প্রতিফলন নিশ্চয়ই আমাদের পর্দায় পড়বে, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনারা 16 বছর পরে এসছেন, এখন ডিজিটাল যে মিডিয়া দাঁড়িয়েছে, এটার অনেক সব টেলিভিশন এটা আলাদা একটা প্ল্যাটফর্মই হয়ে গেছে। এই জায়গার চ্যালেঞ্জটা কতটা দেখছেন, চ্যালেঞ্জ কিভাবে নিবেন আর কি পদক্ষেপ রয়েছে একটু বলবেন। ধন্যবাদ। আমরা কিন্তু এক লাইনে আসলে বলে দিয়েছি যে শুদ্ধতাই আমাদের লক্ষ্য। সো আমরা যে ধরনের কন্টেন্টই করি না কেন, সবগুলো কন্টেন্টের মূলেই থাকবে যে আমরা শুদ্ধভাবে, সুন্দরভাবে, প্রকৃতভাবে এবং যেটা রিয়েল তথ্য সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করব। সেই জায়গায় কাজ করে যাচ্ছি। আর ডিজিটাল প্ল্যাটফর্মের কথা বলছিলেন, এখন তো আসলে টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এগুলো আলাদা করার কিছু নেই। যে যখন যে অবস্থায় থাকছে সেই অবস্থায় তারা আমাদের সাথে যুক্ত হতে পারবে। সো আমরা এমন কোনো প্ল্যাটফর্ম বাদ দিতে চাই না। একজন মানুষও যদি হয় যে এক্সে আছে, আমার টিকটকে থাকে, সেখানেও যেন আমাদেরকে পায়, সেই লক্ষ্য নিয়ে আসলে কাজ করছি। আর আমাদের যে টিম আছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই চেষ্টা করছি, সবাই পুরনো যারা আছে সেই সাথে নতুন যারা যুক্ত হয়েছেন, কারো অনুভূতি কোনো অংশে কম এটা বুঝতে পারি না আমরা, তার মানে তাদের অনুভূতিগুলো আমাদের সমান। সেই জায়গা থেকে পুরোটা দিয়ে সবাই চেষ্টা করছে। একটা চ্যানেলকে গ্রাসরুট লেভেলে পৌঁছে দেওয়ার জন্য বিশ্বকাপ একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট। চ্যানেল ওয়ান বিশ্বকাপ লাইভ কভারেজ করবে কিনা একটু জানতে চাচ্ছিলাম। নিশ্চয়ই সেই পরিকল্পনা আমাদের আছে এবং আমাদের স্পোর্টস টিম খুবই ভালো একটি টিম আমরা গঠন করেছি। বিভিন্ন চ্যানেল থেকে একদম বেছে বেছে সেরা লোকদেরকে এনে আমরা স্পোর্টস টিম তৈরি করেছি এবং আমরা যেসব ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেব তার মধ্যে স্পোর্টস অন্যতম। এবং সেই স্পোর্টসের যেসব পরিকল্পনা আমাদের আছে তার প্রতিফলন আপনারা আমাদের টিভি চ্যানেলে দেখবেন। সেটি শুধু ওয়ার্ল্ড কাপ কভার করা না, দেশি বিদেশি সব ধরনের ইভেন্টের ক্ষেত্রেই। যখন একটা ইনভেস্টিগেশন রিপোর্ট শুরু হয়, সেটা প্রথম শুরু হওয়ার কিছুদিন পরে হয়তো রিপোর্টটা কমপ্লিট করতে পারে না, কোনো একটা কর্তৃপক্ষের চাপে বা কোনো একটা চাপে সেটা রিপোর্টটা কমপ্লিট হয় না, হয় মধ্যপথে সেটা বন্ধ হয়ে যায়, আবার কোনোভাবে রিপোর্টটা কমপ্লিট হলেও সেটা অনিয়ার পর্যন্ত যায়। যদি চড়াই উতরাই পার হয়েও সেটা অনিয়ার হয়ও, একটি নিউজ দেখার পরে সেটা পরবর্তী নিউজে আর থাকে না। একটি নিউজে দেখার পরেও যখন ইউটিউব বা ফেসবুকে যায়, একবার দেখার পর ঘন্টাখানেক পরে সেই রিপোর্টটি সরিয়ে ফেলা হয় বা ডিলিট করা হয়। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের একটি ইনভেস্টিগেশন রিপোর্ট প্রশ্ন ফাঁসের উপরে, সেটি একবার অনিয়ার হয়েছে এবং ঘন্টাখানেক পরে তাদের যে পেজ বা ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে ফেলা হয়। তো এই ধরনের চাপ বা এই ধরনের প্রতিবন্ধকতা আপনারা আসলে কিভাবে সামলাবেন? ধন্যবাদ। খুবই ভালো প্রশ্ন। এটাই আমাদের চ্যালেঞ্জ। সাংবাদিকতার যত রকমের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় তার মধ্যে এটি একটি। বাংলাদেশে এই চ্যালেঞ্জ অনেক বেশি। আমরা সরিয়ে ফেলবো না এটুকু বলতে পারি, তবে অনুসন্ধানী প্রতিবেদন করা এবং তার প্রতি গুরুত্ব কতখানি আমরা দিচ্ছি সে ব্যাপারে আমি একটু পারভেজ রেজাকে বলতে বলবো। আমরা বিগত দিনে যেটি করেছি সেটি আপনাকে, যদি আপনাদের মনে থাকে, যদি চ্যানেল ওয়ানের এখানে কেউ দর্শক থেকে থাকেন বা আপনাদের স্মৃতিতে থেকে থাকেন, তাহলে মনে করে দেখতে পারেন যে ওই সময় অনেক ধরনের কথা বাজারে প্রচলিত ছিল, কিন্তু চ্যানেল ওয়ান তার রিপোর্টগুলো কতটা প্রভাবশালীদের বিরুদ্ধে তখন করেছিল এবং সেগুলো কত ভালোভাবে প্রচার করেছিল, যদিও তখন এই সোশ্যাল মিডিয়ার যুগটা ছিল না। আমরা আমাদের এবারের আমাদের পরিকল্পনায় শুধু আলাদা শো রাখিনি, যারা দর্শক আছেন, পুরনো দর্শক, নতুন দর্শক বা বাংলাদেশের দর্শক যারা আছেন, নতুন একটি এত চ্যানেলের ভিড়ে এই যে নতুন একটি চ্যানেল আসছে, তারা আদৌ কি কিছু করবে নাকি আরেকটি
অপুষ্ট শিশু জন্ম নেবে চ্যানেলের বা অপুষ্ট চ্যানেল জন্ম নেবে, সেটি হবে কিনা দেখতে পারবেন তার সংবাদের মাধ্যমে। কারণ আমরা প্রথম দিন থেকেই ইন ডেপথ স্টোরি বলতে যা বোঝায় আমরা বুঝি, আমরা যেটা শিখেছি জেনেছি সেরকমই আপনারা প্রতিটা বুলেটিনে পাবেন বলে আমরা আশা করছি। ভালো লাগা বা ভালোবাসাটা এটা তো আপেক্ষিক বিষয়, সেটা আপনারা নিশ্চয়ই আগামীকাল থেকে সেটি নির্ধারণ করতে পারবেন বলে আশা করি। ধন্যবাদ। বিগত সরকারের রোশনালের পরে এই চ্যানেলটা বন্ধ হয়ে গেছিল, এরকম আরো কয়েকটা চ্যানেল আমরা দেখেছি বন্ধ হয়ে গেছে। তো আমরা সব জায়গাতেই দেখি যে এখন গণমাধ্যম কর্মীদেরকে এক ধরনের ট্যাগ দেওয়া হয়, কখনো লীগ, কখনো জামাত, কখনো বিএনপি। তো চ্যানেল এবং নিয়োগের ক্ষেত্রেও এই জিনিসটা ফলো করে। আপনারা কি সব মতাদর্শের লোককেই নিয়োগ দিবেন নাকি নির্দিষ্ট কোনো মতাদর্শের লোকদের নিয়োগ দিচ্ছেন? আমরা নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ বিবেচনা করি না, আমরা বিবেচনা করি সাংবাদিক হিসেবে, সংবাদকর্মী হিসেবে বা চ্যানেলের অন্যান্য বিভাগে, সম্প্রচার বিভাগ আছে, প্রশাসনিক বিভাগ আছে, সব ক্ষেত্রেই যোগ্য, দক্ষ এবং চ্যানেলের জন্য ভালো কাজ করতে পারবেন সেরকম লোকজনকে আমরা নিয়োগ দিয়েছি এবং ভবিষ্যতে আমরা এই নীতি অনুসরণ করব। জনবল নিয়োগের ক্ষেত্রে আরেকটা তথ্য যোগ করি, আমরা বিভিন্ন চ্যানেল থেকে বেছে বেছে যোগ্য কর্মীদেরকে যেমন নিয়োগ দিয়েছি, একই সাথে আমরা একটা বড় নতুনদের একটা টিম তৈরি করেছি যারা একেবারেই নতুন, মাত্র বিশ্ববিদ্যালয় থেকে পড়ে বের হয়েছেন বা পড়াশোনা এখনও করছেন শেষের দিকে, তাদেরকে বেছে নিয়ে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করে আমরা আমাদের সংবাদ টিমে যুক্ত করেছি। ধন্যবাদ চ্যানেল ওয়ানের কর্তৃপক্ষকে এবং আমাদের চ্যানেল ওয়ানের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মহোদয় সহ আমাদের চ্যানেল ওয়ানের পরিচালকবৃন্দ এবং সামনে উপস্থিত আমাদের প্রিয় সাংবাদিকবৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা আমাদের আজকের অনুষ্ঠানের ডাকে সাড়া দিয়ে আমাদের এখানে এসে আমাদের সাংবাদিক সম্মেলনের বক্তব্য শুনে এবং আমাদেরকে সহযোগিতা করার জন্যে আপনাদের সর্বস্তরের সকলকে চ্যানেল ওয়ানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং আমরা